দর্শক সবাইকে আড়াইসিএল জনতন্ত্র গণতন্ত্রের শুভেচ্ছা জানাচ্ছি। বাবু কামরুজ্জামান, সবাইকে বিজয়ের শুভেচ্ছা। আজকের এই দিন বিজয়ের তাৎপর্য, বিজয়ের আলোচনা করবার দিন, বিজয় নিয়ে গর্ব করবার দিন। আমরা জানি যে ৭১-এর এই দিনে জাতির যে শ্রেষ্ঠ সন্তান অর্থাৎ পাকিস্তানি নৃশংস সেনাবাহিনীকে পরাস্ত করে যে বিজয় ছিনিয়ে এনেছিল, সেই বিজয় যে আকাঙ্ক্ষার বিজয়, তাদের মৃত্যুকে উপেক্ষা করে যে বিজয় এনেছিল, সেটি আসলে যে মুক্তির স্বপ্ন থেকে সেই মুক্তির আকাঙ্ক্ষা আসলে কতদূর এগিয়েছে বাংলাদেশ, কতটা পূরণ করতে পেরেছে, এসব বিষয় নিয়ে আজকের ২০২৪-এর দাঁড়িয়ে আজকের এই বিজয় দিবসের ভাবনা নিয়ে আমরা আসলে কথা বলতে চাই। আজকের জনতন্ত্র গণতন্ত্রে আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন, আমরা পরিচয় করে দিচ্ছি। আমাদের সঙ্গে আজকে কর্নেল অবসরপ্রাপ্ত আশরাফ আল দিন রয়েছেন, লেখক এবং গবেষক। স্বাগত জানাচ্ছি কর্নেল আশরাফ আল দিন আপনাকে। ডক্টর আব্দুল্লাহ আল মামুন রয়েছেন, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়, সমাজ ও রাজনীতি বিশ্লেষক। স্যার, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা ২৪-এর বাস্তবতায় বিজয় দিবসের আলোচনায় যাবার আগে বিজয় দিবসের একটুখানি স্মৃতিচারণে যেতে চাই। আমরা একটু ভিন্নভাবে শুরু করতে চাই যে মুক্তিযুদ্ধের মূল্যবোধ থেকে তো হারিয়ে যাওয়ার আমাদের আসলে সুযোগ নেই। আমরা এটাকে যদিও ২০২৪-এর বাস্তবতায় দাঁড়িয়ে ভিন্ন ভিন্ন রকমের সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম আলোচনা সমালোচনা হতেই পারে, কিন্তু এই বিজয়ই আসলে বাংলাদেশের বীজ রোপণ করে দিয়েছিল, যে স্বপ্নের বীজ। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মুক্তিযুদ্ধের মূল্যবোধ আসলে কতটুকু ধারণ করব এবং সেটি আমাদের যে ধারণ করবার প্রয়োজনীয়তা রয়েছে সেটি যেন হারিয়ে না যায়, সেটি মনে করেন কিনা, সেই জায়গা দিয়ে যদি শুরু করি স্যার আপনার কাছে। ধন্যবাদ। প্রথমে আমি এই মহান মুক্তিযুদ্ধে যারা জীবনদান করেছে, যারা দেশ দিয়েছে, পতাকা দিয়েছে, তাদের আত্মত্যাগের প্রতি আমি সম্মান জানাচ্ছি। একই সাথে যেসব মুক্তিযোদ্ধা এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন নানানভাবে, তাদের অবদান ও কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি এবং সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। আমার মনে হয় যে কথাটি দিয়ে আপনি শুরু করলেন, যে মুক্তিযুদ্ধের স্মৃতি বিস্তৃত হয়ে যাচ্ছে কিনা, সেটি দিয়েই শুরু করাটা ভালো। যে আমাদের এই মুহূর্তে যদি আমরা জনমিতিক কাঠামোটা দেখি, তাহলে দেখব যে আসলে মুক্তিযুদ্ধকে এভাবে স্মরণ রাখার মতো যে জনগোষ্ঠী, সেটার সংখ্যা সম্ভবত, যদি ভুল না হয়, আমার ১.৫ থেকে ২ কোটি বা ২ কোটির মতো মানুষ এটাকে সরাসরি মনে রাখতে পারে, যদি তাদের বয়স ধরে নিয়ে আমি ১২-১৪ বছর ওই সময় ছিল। তো বাকি যারা, তারা আসলে মুক্তিযুদ্ধের যে চেতনা, হয়তো সেটাকে আমরা ধারণ করি, আমরা টেক্সট বুকে পড়েছি, আমরা বইয়ে পড়েছি, গল্প উপন্যাসে পড়েছি, অনুষ্ঠান দেখেছি, সেই ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধকে আমরা ধারণ করি। আরেকটি জিনিসও বলতে হবে যে আমাদের মুক্তিযুদ্ধের যে ইতিহাস, সেটি পরীক্ষিত ইতিহাস হয়ে উঠতে পারেনি। নানান ধরনের রাজনৈতিক আদর্শ বা থাবা বা সময় সেটাকে নানানভাবে সেটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে। আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনা ছিল, আমরা যদি আমাদের স্বাধীনতার ঘোষণা দেখি, তাতে ৩টি জিনিস আমাদের গুরুত্বপূর্ণ ছিল, যে গণতন্ত্র, সাম্য এবং মানবিক মর্যাদা। কিন্তু সেখান থেকেও আমরা আসলে দেখেছি যে খুব অল্প সময়ে সেটি আসলে ফিকে হয়ে গেছে। প্রথম যেটা হলো যে আমরা যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ করলাম, সেটার মূল যে জিনিসটি গণতন্ত্র, সেটি প্রথম ধাক্কা খেলো ৭৫ সালের ২৫শে জানুয়ারি, যখন আমরা একদলীয় শাসন ব্যবস্থার দিকে বাংলাদেশ পথ চলার চেষ্টা করলো। এবং পরবর্তীতে আমরা সামরিক শাসন, স্বৈর শাসন, এগুলোর মধ্য দিয়ে গিয়েছি, কিন্তু সাম্য আসলে প্রতিষ্ঠা হয়নি। দেশে যে সমতাভিত্তিক সমাজ, সেটির পরিবর্তে আমরা দেখলাম যে মুক্তিযুদ্ধের পরবর্তী সময়েই লাইসেন্স নিয়ে ভাগ বাটোয়ারা, বাণিজ্য নিয়ে ভাগ বাটোয়ারা, কম্বল চুরির গল্প আমরা দেখেছি, ভুয়া মুক্তিযোদ্ধা তালিকা, অনেকভাবে আসলে মুক্তিযুদ্ধকে নানান রাজনৈতিকরণ, সামাজিকীকরণ, গোষ্ঠীকরণ এটা হয়েছে। যে কারণে কিন্তু মুক্তিযুদ্ধের যে স্পিরিট বা মুক্তিযুদ্ধের যে অর্জন, একটা সমতাভিত্তিক সমাজ, মানবিক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, সেটি আসলে এই স্বপ্ন আমার মনে হয় সেটি পূরণ হয়নি। তৃতীয় আরেকটি বিষয়, যে আমরা মুক্তিযুদ্ধের সেই ধারাবাহিকতা কিন্তু বাঙালি থেমে থাকেনি। বাঙালির এই মুক্তির যে আকুতি, শোষণহীন সমাজ বা রাষ্ট্র, সেটির দিকে বাঙালি সবসময় ধাপিত হয়েছে। ৩টি গুরুত্বপূর্ণ চরিত্র আমি এখানে উল্লেখ করতে চাই, যেহেতু ২৪ এবং ৭১-কে একসাথে আমরা আলোচনা করছি। সেটি হচ্ছে যে ৬৯-এর গণ আন্দোলনে আসাদ, ৯০-এ নূর হোসেন, বা আমরা যদি ২০২৪-এ দেখি সেটা আবু সাইদ। আসলে প্রত্যেক এই 3টি চরিত্র আমাদের মুখচ্ছবি। বৈষম্যের যে জায়গাটা বা সামাজিক সমতার যে জায়গাটা, সেটা বাংলাদেশ সবসময় লড়াই করেছে। সমতার জায়গাটা একটু যদি আমরা মুখচ্ছবির দিক থেকে তুলে ধরি, তাহলে দেখবেন যে 3টির মধ্যে একটি মিল রয়েছে। যে আসাদের কথা যখন আমরা বলছি, তখন যেটা তার রক্তমাখা শার্ট আমাদের পতাকা হয়ে গেল, সে হয়তো একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সেই কবিতার থেকে। কিন্তু ৯০-এ যেটা হলো, সে কিন্তু একজন গরিব খেটে খাওয়া মানুষ, নূর হোসেন।
আবার যখন আমরা এসে সাইদকে দেখছি 24-এ, সেও কিন্তু একটা গরিব আমি সাইদের বাসাতে গেছি, তার বাবা মাকে সম্বোধনা জানানোর সুযোগ হয়েছে, কবর জিয়ারত করেছি। তার মধ্যে কি যে জায়গাটা থেকে আমরা মুক্তি পেতে চাইলাম, অর্থনৈতিক এবং সামাজিক মুক্তি, সেটি কিন্তু হয়নি। যে কারণে যারা সবসময় প্রতীক হয়ে উঠেছে তারা কিন্তু গরিব মানুষ, তারা শাসিত শ্রেণী, তারা অর্থনৈতিকভাবে বঞ্চিত শ্রেণী। তাহলে স্বাধীনতার যে মূল জায়গাটি ছিল সেখান থেকে আসলে আমরা মুক্তি পাইনি। সেটি আবার নতুন করে 24-এ এসে সাইদ কিন্তু প্রমাণ করেছে। আরেকটি দিক দেখেন যে এবারের আন্দোলনটা শুরু হলো একটা কোটা ভিত্তিক আন্দোলনে, সেই আন্দোলনটা ডানা বাঁধলো আবার মুক্তির আন্দোলনে, বা যেটাকে আমরা বলছি একেবারে বৈষম্যহীন বাংলাদেশের আন্দোলন, এটা বৈষম্য বিরোধী আন্দোলন সর্বস্তরের। এবং সেখানে কিন্তু স্টুডেন্টদের যে আকাঙ্ক্ষা, কোটা কেন বিসিএস এতটা সোনার হরিণ হয়ে উঠলো, কারণ হচ্ছে ওই একেবারে বৈষম্য, কোটা কেন্দ্রিক বৈষম্য। সে দেখছে যে অন্যখানে তার স্কোপ নেই, আমরা কারিকুলাম যেভাবে ডেভেলপ করা হয়েছে, আমরা বেকার প্রডিউস করছি, সো বিসিএস সোনার হরিণ হয়ে গেল। কিন্তু আবারও কিন্তু ওই মুক্তি, ওই সামাজিক ন্যায় বিচার বা সমতা, সেখান থেকে কিন্তু এই আন্দোলন। আরেকটি বিষয় আমার মনে হয় যে খুব ভালোভাবে খেয়াল করা দরকার, সেটি হচ্ছে যে আমরা যে সবসময় মুক্তিযুদ্ধের যে চেতনাকে সামনে এগিয়ে নিতে যেতে চেয়েছি, সেটি কিন্তু বিভিন্ন সময় আমরা ছিনতাই হয়েছে বা সেদিক থেকে অন্যখানে সরে গেছে। আবার আরেকটা জিনিস আমরা বলি যে বাঙালি কোনো জিনিসকে দীর্ঘদিন ধরে থাকে না। স্বাধীনতার যে ঘোষণাপত্র, স্বাধীনতার ঘোষণাপত্রের যে মূলনীতি, সেখান থেকে যখন সংবিধান রচনা করলাম তার কিন্তু মূলনীতি ভিন্ন হয়ে গেল। আবার রাজনৈতিক কারণে ধর্মকে আমরা নিয়ে আসলাম সামনে, সেটি আবার সব রাজনৈতিক দল, গোষ্ঠী, মত সবাই মেনে নিচ্ছে কিনা সেটিও সন্দেহান। আরও একটা জিনিস গুরুত্বপূর্ণ, বাংলাদেশে সম্ভবত ৭১ পরবর্তী সময়ে কেউই চিন্তা করেনি আবার শ্রমিক, মজুর, জেলে, তাঁতি, শিক্ষক, বুদ্ধিজীবী তাদের মধ্যে একবার শ্রেণী বৈষম্য তৈরি হবে। কিন্তু সেই শ্রেণী বৈষম্য অর্থনৈতিক মানদণ্ডে নিশ্চিত হবে, সেটাও বোধহয় কেউ ভাবেনি। যে কারণে কিন্তু আমাদের এখানে ৯০ এসছে, যে কারণে ২৪ এসছে। এবং এবার যে জায়গাটা আমরা এসছি, যে জায়গায় আমরা হারিয়েছি সুযোগ আজকে থেকে ৫৩ বা ৫৪ বছর আগে, সেই সুযোগটা আবার আমরা কিন্তু এবারও যেভাবে তৈরি হচ্ছি বা যেভাবে পরিবর্তনগুলোকে আমরা দেখছি, আবার কিন্তু একটা সন্দেহ দানা বাঁধছে যে ৭১-এর যে ৩০ লক্ষ, আর্গুয়েবলি ৩০ লক্ষ মানুষের আত্মদান, এত মা বোনের ইজ্জত, সবকিছুর বিনিময়ে আমরা সুযোগ হারিয়েছি। আবারও কিন্তু যে আর্গুয়েবলি ১,০০০-২,০০০ লোকের জীবন, ৩০,০০০ মানুষের আহত হওয়া বা ৪,০০০ মানুষের চক্ষুহানি, সেখান থেকে কোন দিকে চলে যায়, সেটি বোধহয় এখন সবচেয়ে সচেতন থাকার একটা সময়। নিশ্চয়ই স্যার, একটা চমৎকার বিষয় তুলে ধরেছেন, কারণ আমাদের আসলে অর্জনগুলো যেন ফিকে না হয়ে যায়, ম্লান না হয়ে যায়, আমাদের বিজয়গুলো কোথাও গিয়ে ধূসর হয়ে যাচ্ছে, অর্জনগুলো আমরা ধরে রাখতে পারছি না, সেটি একটি চমৎকার একটি বিষয় আপনি অবতারণ করলেন। আমরা স্যার আপনার কাছে আসতে চাই, আমাদের সঙ্গে আরেকজন রয়েছেন, কর্নেল অবসরপ্রাপ্ত আশরাফ আল দিন। আপনার কাছেও একটু জানতে চাইবো যে ২৪-এর বাস্তবতায় বিজয় দিবস যখন আমরা আলোচনা করছি, কিন্তু কোথাও আমাদেরকে পেছনে ফিরে যেতেই হয়, কেননা মুক্তিযুদ্ধের মূল্যবোধ থেকে তো আসলে আমাদের সরে যাওয়ার সুযোগ নেই। সেই জায়গায় দাঁড়িয়ে স্যার যেটি বলছিলেন যে আমরা কি বারবার আসলে লড়াকু জাতি, কিন্তু বিজয় অর্জন করে কোথাও কি ধরে রাখতে পারি না, ব্যর্থতার জায়গাটা আসলে কোথায় থাকে? আপনাকে ধন্যবাদ। আপনারা দুইজন যখন বলছেন যে আমাদেরকে ফিরে যেতে হয়, তখন আমি বলবো যে আমি তো দেখেছি, জি, আমি এর প্রত্যক্ষ সাক্ষী। জি জি ৭১ ডিসেম্বরে আমি তখন ইন্টারমিডিয়েট ছাত্র, সো সব কিছু বুঝি। আমরা দুই ভাই পিটাপিটি, দুইজনেই আমরা ইন্টারমিডিয়েটে পড়তাম। উনি আমার ২ বছরের বড়। উনি আমাকে ফেলে মুক্তিযুদ্ধে চলে গেলেন। তো উনি ১৬ই ডিসেম্বর হলো মুক্তিযুদ্ধ, আমরা বাড়িতে ফিরে আসছি। আমি একটু বাড়ির বাইরে ছিলাম, বাড়িতে ফিরে আসছি। তারপর উনি ফিরে আসলেন ১৮ তারিখে। তো আমার একটা ক্ষোভ ছিল, কারণ আসলে দুই ভাইয়ের মধ্যে আলাপ আলোচনা ছিল এরকম, আমরা দুজনেই মিলে পুরো পরিবারকে না বলে এরকম করছিলাম, প্ল্যান করছিলাম যে আমরা দুইজন চলে যাব, যুদ্ধে চলে যাব। কিন্তু হঠাৎ করে একদিন রাত্রে দেখলাম যে উনি চলে গেছেন আমাকে ফেলে। সকালবেলা তিনি নিয়ে যান? সকালবেলা, হ্যাঁ। তো যুদ্ধের পরে যখন আমি বললাম যে আপনি তো জানেন না আমাকে কি রকম একটা ঝামেলার মধ্যে ফেলে দিয়ে গেছেন, বিকজ আজকাল লোকজন যেভাবে মুক্তিযুদ্ধকে দেখে বা চিন্তা করে বা বলে, যেভাবে আমাদেরকে বানানো গল্প বানানো হয়, আসলে ব্যাপারটা তো তা ছিল না। এটা একটা ভয়ের রাজ্য। যদি বলা হয় যে এই পরিবারের একটা ছেলে মুক্তিযুদ্ধে গেছে, তাহলে ওই পরিবারের অবস্থা কি হবে পরের দিন, এটা ইমাজিন করা যায়। সারাক্ষণ এক ধরনের আতঙ্কে থাকা, একেবারেই আতঙ্ক। তো যাই হোক, উনি যখন বললেন যে দেখ, শেষ মুহূর্তে ভাবলাম দুই ভাই একসাথে মারা যাব, তখন আমার সব রাগ পানি হয়ে গেল। আমরা তারপর কি দেখলাম, আসলে ব্যাপারটা কি? ইট ওয়াজ নট পলিটিক্স, ইট ওয়াজ নট পার্টিকুলার পার্টি,
যেমন আমার ভাই, আমাদের ঘরে কোনো পলিটিক্স ছিল না, এই জন্য যে বাবা সরকারি চাকরি করতেন, সুতরাং আমাদের ঘরে ওই ধরনের রাজনীতি ছিল না এবং সেজন্য রাজনীতি করতেন না কোনো। উনি মুক্তিযুদ্ধে গিয়েছেন জাস্ট একজন দামাল ছেলে, ব্যাস মুক্তিযুদ্ধে এবং ওই চেতনাটাকে ধারণ করছিলেন। কারণ এবং আমার বাড়ি হচ্ছে চট্টগ্রামে বোয়ালখালী থানায়, আর বোয়ালখালী আপনি জানেন নকশাল ইনফেস্টেড, সেই আপনার সূর্য সেন প্রীতিলতার জায়গা। সো ওখানে প্রচুর বিপ্লবী এবং কোনো ইয়ে নেই। তো আমাদের মধ্যে ওই চেতনাগুলো ছিল স্বাধীনতা নিয়ে, কিন্তু নট দ্য মোটিভেশন অফ পার্টিকুলার পলিটিক্যাল পার্টি। উনি মুক্তিযুদ্ধে চলে গেলেন এবং উনি পরবর্তীতে যখন কথা হতো তখন উনি বলতেন, তোমরা যেসব নেতাদের কথা বলো ওরা কোথায় ছিল, আমরা তো ওদেরকে দেখিনি, ক্যাম্পে দেখিনি, যুদ্ধক্ষেত্রে দেখিনি। যোগের কামড় খেয়ে আমাদের রক্ত আমসা হয়ে গিয়েছিল, খানা দানার সমস্যায় আমাদের জ্বর হয়েছে, আমরা ডায়রিয়া হয়েছে, আমরা সাফার করেছি, এরা কোথায় ছিল? কলকাতার হোটেলে ছিল, ওরা যুদ্ধ করেছে। তো আসলে ব্যাপারটা হয়েছে কি, যে জনতার, ছাত্র জনতার একটা বিশাল অংশ গিয়ে মুক্তিযুদ্ধ করেছিল। এবং আপনারা জানেন সেখানে মুজিব বাহিনী পরে তৈরি করা হয়, তারপর বাংলাদেশ লিবারেশন ফোর্স যেটা তৈরি করা হয়, দিজ আর অল, ওই যে জেনারেল উবানের নেতৃত্বে, এগুলো দিজ আর অল পলিটিক্যাল একটা মোটিভেশন ছিল, ওদের আবার কতগুলো জিওপলিটিক্যাল এইম ছিল। স্বাধীনতার পরপর এই পুরো জিনিসটাকে একটা দল গ্রাস করে নিল, যে এই সব কৃতিত্ব আমার, সব কৃতিত্ব আমাদের, আমার এবং আমাদের বলতে গিয়ে তখন দেখা গেল যে ওই দলের যারা, অথচ তখন কোনো দলই ছিল না, কোনো স্তরে কোনো দলই ছিল না, এবং পার্টিকুলারলি যেমন দলের কারণে কেউ জানেনি। এখন যেভাবে বলা হয় যে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ, আসলে ব্যাপারটা তো সেরকম না। ইয়েস, ইলেকশন হয়েছিল, ইলেকশনে শেখ মুজিবুর রহমান সবচেয়ে বেশি ভোট পেয়েছিলেন, এতে কোনো সন্দেহ নাই। এবং উনি বলেছিলেন এবারে সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম ইত্যাদি, ঠিক আছে। কিন্তু যখন যুদ্ধ শুরু হলো তখন কাকে পেলাম আমরা? পাকিস্তানিদের বিপক্ষে কারা ছিল, কাদেরকে দেখা গেল ট্রিগারে হাত রাখতে, আর কারা ক্যালকাটায় এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছিল। সো বিষয়টা দেখা গেল স্বাধীনতার পরপর সবাই বাদ, কমিউনিস্টরা বাদ, চীনপন্থীরা বাদ, সবাই বাদ, শুধুমাত্র কিছু ওই যে আপনার এই যে রুশপন্থী যে ন্যাপ, যেটা মুজাফর, রেব মুজাফর, তাদের কিছু এলিমেন্টস এবং আওয়ামী লীগ পুরাটাই দখল করে নিল। এবং কাহিনী এরকম যে যেসব লোক, সেদিন আমাকে একজন মুক্তিযোদ্ধা, উনি পাকিস্তান আর্মিতে এয়ারফোর্সে ছিলেন, উনি বীর প্রতীক, উনি বলছেন, বলে যে আমি বাড়িতে গিয়ে শুনলাম অমুক নাকি ক্যাপ্টেন হয়ে গেছে। একজনের কথা বলল, এই যে ছাত্রলীগ নেতা, তো বলে যে আমি ওকে কি জিজ্ঞেস করলাম, তোমার ক্যাপ্টেন বানাইলো কে? তো বলে চাচা বসেন বসেন, এগুলো নিয়ে ইয়ে করার দরকার নেই। সে নিজে নিজেই ক্যাপ্টেন হয়ে গিয়ে বসে আছে। এবং টু দ্য এক্সটেন্ট অনেকেই এই সার্টিফিকেট তো বানিয়েছে একেবারে জাল, কিন্তু তাদেরকে চ্যালেঞ্জ করার কেউ নাই। ব্যাপারটা হয়েছে এরকম, যেমন মনে করেন শেখ মুজিব একটা দল বানিয়েছিল না, রক্ষী বাহিনী, এখনকার র্যাবের মতো ও রক্ষী বাহিনীতে কোনো কেউ অফিসার হলেই তার কাছে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট পৌঁছে গেল। সো এই জিনিসগুলো আসলে পরবর্তীতে যেটা হয়েছে সেটা হচ্ছে, এটা তো লাইট করে দেখার জিনিস না। এবং এটার ব্যাপারে জেনারেল আতাউল গনি ওসমানী শুরুতেই বলেছিলেন, উনি বলছিলেন অস্ত্র জমা দেবে তাকে একটা চিট দেওয়া হবে, এবং এই চিট মানে একটা নোট দেওয়া হবে, সেটার এগেনস্টে তাকে সার্টিফিকেট দেওয়া হবে। আওয়ামী লীগ করলো কি, সেই জিনিসটা মানলো না, বিকজ তাদেরকে সবাইকে মুক্তিযোদ্ধা বানাতে হবে। তো অ্যাকচুয়ালি এই যে ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করার যে প্রক্রিয়া শুরু করেছে, এটা আওয়ামী লীগই করেছে, এবং করতে গিয়ে তখন আর কাউকে কথা বলতে দেয়নি। এই যে আপনি যে বলছেন যে অ্যাকচুয়ালি স্বাধীনতার পরপর আমাদের কাজটা কি ছিল, একটা ন্যাশনাল ইয়ে করে ঐক্যমত্যের ভিত্তিতে দেশটাতে সব কিছু, এই যে গণতন্ত্র, সামাজিক সুবিচার ইত্যাদি প্রতিষ্ঠা করা, সেটা করা হয়নি। কোত্থেকে আমদানি করা হলো চার মূলনীতি, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ইত্যাদি ইত্যাদি, এগুলো তো ছিল না আমাদের বক্তব্যের মধ্যে। আচ্ছা, তারপর যে সংবিধানের কথা বলছেন, এই 8 মাসের মধ্যেই একটা সংবিধান রচিত হয়ে গেল, কোত্থেকে আসলো, কারা দিল? এখন তো বলা হচ্ছে যে এগুলো সব কনস্পিরেসি, দিজ ওয়ার মেড আর্লিয়ার, মেড বাই আদার্স। তো যার জন্য কিন্তু অবস্থাটা এমন ছিল, তখনকার যে নেতা শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমানকে এখন অবশ্য বানিয়ে ফেলা হয়েছে
উনি এতে কোনো সন্দেহ নাই যে উনি সাংঘাতিকভাবে জননন্দিত নেতা ছিলেন, জননন্দিত নেতা, এবং তার অবদান ছিল। জি, না জননন্দিত নেতা ছিলেন। মানুষ তাকে ভোট দিয়েছিল, তাকে চেয়েছিল যে উনি হবেন আমাদের নেতা। ওকে, কিন্তু ওই নেতা যখন ক্ষমতায় আসলেন তখন এত বেশি ডেঞ্জারাসলি উনি হন্তারক হয়ে গেলেন, হত্যাকারী হয়ে গেলেন। গুম কোনো ব্যাপার না, মানুষকে অপমান করা, তার আত্মম্বরিতা, তার সব কিছুই ঠিক। সে যদিও বলছে যে আমার চারিদিকে সব কি বলে চাটার দল আর চোরের দল, তো সে তো চোরকে প্রশ্রয় দিয়েছে, তার ভাই ছিল চোর। এই যে শেখ নাসের খুলনাতে, এবং এই খুলনার দিকে যত রকম চোরাচালানি হচ্ছে শেখ নাসেরের নামে, কেউ কিছু বলতে পারে না। তারপর আর্মি যদি, যেমন জেনারেল জলিলের ক্ষমতার কি অপব্যবহার শুরু হয়ে গেল? অপব্যবহার মানে চূড়ান্ত, অর্থাৎ জেনারেল জলিল, মেজর জলিল, সেটা তো এই জাতি কখনো জানতেই পারলো না। সেই মানে এটা 72 সালের কথা বলছেন। আমি সেই কথাটা বলছি যে আপনারা দুইজন বলছেন যে আমাদেরকে ফিরে যেতে হবে, কিন্তু আমার বয়সের যারা, তারা নিজের চোখে দেখেছে মুক্তিযোদ্ধাদেরকে কিভাবে অপমান করা হয়েছে। কিন্তু পরবর্তীতে অন্য দল ক্ষমতায় আসলো, তারা কেন এই ইতিহাসগুলোকে সামনে আনতে পারলো না? আমরা এটা সম্পর্কে এই যে মাহমুদুর রহমান সাহেব একটা কথা, সুন্দর কথা বলেন। উনি বলেন যে বাঙালি মুসলমান হচ্ছে ইতিহাস ভোলা জাতি, আমরা আমাদের ইতিহাসকে খুব তাড়াতাড়ি ভুলে যাই। আহমদ শরীফ লিখেছিলেন বাঙালি মুসলমানের মন। হ্যাঁ, জি, সেটা আবার আরো এটা অন্যদিকে চলে যাব। তো আরো একটা মারাত্মক জিনিস হচ্ছে, আসলেই কিন্তু বাঙালি মুসলমানরা অত্যন্ত ক্ষমাশীল, অত্যন্ত নরম প্রকৃতির মানুষ। এটা এবারের এই 24শে স্বাধীনতা প্রমাণ করে দিল। আপনি পৃথিবীর এমন কোনো বিপ্লব দেখাতে পারবেন না, সেটা চচেস্কুর কাহিনী বলেন, এই হিটলারের কাহিনী বলেন, আপনি কিউবার কাহিনী বলেন, কোথাও না, সব জায়গাতেই এই ধরনের বিপ্লবের পরে যে পরিমাণ রক্তপাত হয়েছে, যে পরিমাণ হত্যা করা হয়েছে, আর আমাদের বাংলাদেশে কি দেখা গেল? অথচ এই আওয়ামী লীগই আগে প্রচার করতো যে এই সরকারের পতন হলে কমপক্ষে 50,000 লোক মারা যাবে। কয়জন মারা গেল? আমি বলছি না মারা যাওয়া উচিত ছিল, আমি বলছি এটা আমাদের মানসিকতা, আপনি বললে হবে না। এখন জি আমি গতকালকে এরকম কয়েকজনের আলাপ হচ্ছিল, অনেকের খুব ক্ষোভ, এই আরও অনেক লোক মেরে ফেলা দরকার ছিল এটা। তো আমি বললাম, মেরেছেন নাকি? আপনি তো মারতে পারেন নাই, কারণ আপনি পারবেন না, বিকজ আপনি এই দেশের বাঙালি মুসলমান, এই কাদা পানির ইয়েতে গঠিত আপনার মন। সো আমাদের যে অ্যাকচুয়ালি কনস্ট্রাক্ট, সেটাকে আপনি চট করে অন্যের থিওরি দিয়ে বদলাতে পারবেন না। এখান থেকেই আমাদেরকে ওই আবার জায়গায় ফিরে যেতে হবে, যে সংশোধন করা, সংস্কার করা, পরিবর্তন করা। যেমন মনে করেন এই যে সংবিধানের কথা বলছে, এই সংবিধানটা, এটা কোনো সংবিধান হলো? তারপর কাটাছিড়ার পর এখানে আর কোনো সংবিধান নেই। তাহলে এখন যা করতে হবে সেটা হলো এটাকে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন সংবিধান রচনা করতে হবে, অথবা এটাকে এমনভাবে কাটাছিড়া করতে হবে পুরানো কোনো জিনিসই যেন না থাকে। সেটাই তো এই জাতির দাবি, বিকজ এখানে এটা দিয়ে গণতন্ত্র। কিন্তু এটা তো কখনোই আলোচনায় আসেনি। মূল কথা হচ্ছে এই আলোচনা এসছে, আলোচনা, এগুলো নিয়ে আলোচনা হয়। ব্যাপারটা হচ্ছে এই যে বর্তমানে যে অবস্থাটা, এটা কিন্তু কোনো থিওরির মধ্যে পড়ে না, কোনো আইনের মধ্যে পড়ে না। এই যে যদিও সংবিধানের দোহাই দেওয়া হয়, কোনো কিছুই সংবিধান সম্মতভাবে হয়নি। যদি চ্যালেঞ্জ করা হয়, কোনোটাই সংবিধানের এগেস্টে টিকবে না। তারপরেও ওই যে আমরা আইন মানতে চাই, আইনের কথা বলতে চাই, অন্যদের গ্রহণযোগ্যতার একটা ব্যাপার আছে, সব কিছু মিলিয়ে আর কি। তো সেই জন্য আমি যেই কথাটা বলতে চাই সেটা হচ্ছে, স্বাধীনতা এসছিল এই দেশের চাষা মজুর এবং যুবাদের, ছাত্র জনতা এবং সৈনিকদের, সেনাবাহিনীর, পুলিশের, এদের আত্মত্যাগের ফলে। এটা কেন এসছিল? তাদের আত্মত্যাগের জন্য। আসার পরে এটাকে মিসইউজ করা হয়েছে এবং এটাকে ছিনতাই করা হয়েছে, এবং এই ছিনতাই করার এবং মিসইউজ করার কাজে যেটা সহযোগী ছিল সবচেয়ে বড় আমাদের যে রাজনৈতিক দল বলি, আমাদের সবচেয়ে বড় যে প্রতিবেশী, তো তাদের একটা বিরাট ভূমিকা ছিল এর মধ্যে, বিকজ তারা তাদের স্বার্থ রক্ষার জন্য, খুব স্বাভাবিক ব্যাপারটা হলো এই যে কারণে আমরা নরেন্দ্র মোদীর পোস্টে এখন আমরা ওইটার কথা অন্যদিকে পরে বলি। কিন্তু কথা হচ্ছে এই যে আমি অ্যাকচুয়ালি আই উইল সে ওয়ান থিং, ইন্টারন্যাশনাল রিলেশনসে একটা কথা বলে, নেইবার, প্রতিবেশী শত্রুও না, বন্ধুও না। প্রতিবেশীকে আপনি শত্রু বলতে পারেন না, প্রতিবেশীকে আপনি বন্ধু বলতে পারেন না। প্রতিবেশী এটা একটা টার্ম।
তো প্রতিবেশীর সাথে আমার সম্পর্ক হবে ওই ধরনের একটা ব্যালেন্সড সম্পর্ক, যেটা ক্যালকুলেটেড, এবং এটাতে আমার উইন উইন সিচুয়েশন থাকবে। এই না যে আমি সব দিয়ে দিলাম, যেটা গত সরকার করেছে, অথবা এই না যেটা ভারত করতে চায় যে আমারটা আমার তোমারটাও আমার, এরকম না। সো জি জি স্যার, আমরা কি তাহলে নতুন সংবিধানের কথা যেটা বলছিলেন, মানে আমাদের সংবিধান একেবারেই নতুন করে তৈরি হওয়া উচিত, এরকম বলছেন আপনি? না, আমি তো না, সংবিধান বিশেষজ্ঞ যারা তারা বলছে যে প্রথমত এই সংবিধানটাকে নমুনা মাফিক যেভাবে করা হয়েছে, যে একবার শেখ মুজিবুর রহমান বলেছিলেন পৃথিবীর সবচেয়ে ভালো ভালো সংবিধান এনে তারপর ওখান থেকে বাছাই করে নিয়েছি, এইভাবে সংবিধান রচিত হয় না। এত বড় ভলিউমের সংবিধান দরকার নাই। 15 পৃষ্ঠার একটা সংবিধান ইজ এ গাইডলাইন। ইউ ডোন্ট হ্যাভ টু, যেটা আমার দেশের জন্য প্রয়োজন সেভাবে তৈরি করা, সেভাবে করা হয়নি। মনে হয় যেন এটা অন্যদের দ্বারা করা, অন্যভাবে করা। এবং তারপরে অনেকগুলো সংবিধানের 72 সংবিধান যেটা চালু হয়েছিল সেটার মধ্যে কিন্তু অনেকগুলো ইনহেরেন্ট দুর্বলতা আছে। সেই দুর্বলতাগুলোর পরেও তারপরে এটাকে যেভাবে কাটাছেঁড়া করা হয়েছে, এটাকে আর কোনো কিছু সংবিধান রাখা হয়নি। সুতরাং আমি এটাকে আর সংবিধান বলতে যাচ্ছি কেন? আমাদের দরকার তো হলো 10 থেকে 15 পৃষ্ঠার একটা নীতিমালা করে আমরা বসে যাই। আমরা এই যে কিছুদিন আগে প্রধান উপদেষ্টা যে জিনিসটা করলেন, সব রাজনৈতিক দলকে ডেকেছেন, একসাথে বসছেন। উনি এখন আবার বলছেন জাতীয় ঐক্যের জন্য একটা কমিশন করছেন, রাইট? তারপরে আবার কি, যে ধর্মীয় নেতাদের সবাইকে একত্রিত করে তাদের সাথে এই ধরনের ঐক্য যদি প্রতিষ্ঠিত করা যায়, তাহলে আমরা একটা কি বলে সর্বগ্রহণযোগ্য, এরকম জোর করে না, শেখ মুজিব যেভাবে চাপিয়ে দিয়েছিল, কে বলে সর্বগ্রহণযোগ্য একটা সংবিধান আমরা গ্রহণ করতেই হবে আমার আগামী দিনের নিশ্চিত করার জন্য। স্যার, অনেক ধন্যবাদ। আমরা আপনার কাছে আরও জানবো, আমাদের একটা বিরতি নেওয়ার সময় হচ্ছে। আব্দুল মামুন, আপনার কাছেও আসবো, কেননা আমরা জানি যে আজকে কিন্তু বিশেষ করে জাতির উদ্দেশ্যে বিজয় দিবসে আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টা নির্বাচনের একটা সংবাদও দিয়েছেন আমাদেরকে। সেসব বিষয় নিয়ে কথা বলবো। আমরা একটা বিরতি থেকে ফিরে আসি। দর্শক, RICL গণতন্ত্রে আমরা 24-এর বাস্তবতায় বিজয় ভাবনা নিয়ে কথা বলছি, আরও কথা বলবো একটা বিরতির পর। আশা করি আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, আরও একবার স্বাগত RICL গণতন্ত্রের সাথে আছি বাবু কামরুজ্জামান। সবাইকে মহান বিজয় দিবসের আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে কথা বলছি 2024-এর বাস্তবতায় বিজয় ভাবনা নিয়ে। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন, কর্নেল অবসরপ্রাপ্ত আশরাফ আল দিন, লেখক এবং গবেষক, আরও একবার স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে রয়েছেন ডক্টর আব্দুল্লাহ মামুন, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়, সমাজ ও রাজনীতি বিশ্লেষক। আমরা স্বাগত জানাচ্ছি স্যার আপনাকেও। আমরা ডক্টর আব্দুল্লাহ মামুন, আপনার কাছে আসতে চাই। আমরা বিরতির আগে আমাদের মুক্তিযুদ্ধের পুরনো দিনের কথা একটু বলছিলাম। আমরা আসলে বারবার লড়াকু জাতি হিসেবে যেটি বলছিলাম যে বিজয় ছিনিয়ে এনেছি, কিন্তু বিজয়টাকে আসলে কোথাও একটা লক্ষ্যভ্রষ্ট হয়ে যাওয়া, অর্থাৎ বিজয়টাকে আবার ধূসর করে ফেলা, ম্লান করে ফেলা, সেটি যেন আর না হয়, সেই জায়গাটা যদি আমরা নিশ্চিত করতে চাই, সেই স্যারও যে কথাগুলো বলছিলেন, আসলে সেই জায়গাটি আমরা আসলে কিভাবে নিশ্চিত করতে পারি? জাতীয় ঐক্যের জায়গায় আমরা বারবার আসলে পথভ্রষ্ট হয়েছি। আমি আসলে ওটাই বলতে চাচ্ছিলাম যে আমার এটা নিশ্চিত করতে আপনার জাতীয় ঐক্যের প্রয়োজন। কিন্তু সবসময় যেটা আমরা দেখেছি, ভাই যেটা বলছিলেন যে সংবিধানের ক্ষেত্রে যে কাটাছেঁড়া করা বা সংবিধানকে নিজের মতো করে এমনভাবে বানানো যে রাজনৈতিক যে অভিলাষ বা ক্ষমতায় থাকা সেটিকে নিশ্চিত করা যায়, বা যখন অর্থনীতির প্রসঙ্গ আসে, আমার দলীয় কর্মী যারা নেতা আছেন বা যারা আমার ব্যবসায়িক সহযোগী অলিগার শ্রেণী ডেভেলপ করে আমরা সেই পুঁজিপতিদের দ্বারা সুবিধা নিয়ে আবারও আমার ক্ষমতায় থাকার পথকে পরিষ্কার করতে পারি, সেভাবে আমরা এগিয়েছি। আরেকটি জিনিস হচ্ছে যে আমরা যেটি পারিনি সেটি হচ্ছে যে আমরা জাতীয়র যে যে মূল বিষয়গুলো সেটিতে আমরা ঐক্য প্রতিষ্ঠা করতে আসলে পারিনি। যেমন মূলনীতি নিয়ে কথা হচ্ছিল, আমরা এখন পর্যন্ত বিতর্ক করছি যে ইসলাম থাকবে কিনা, বা আমরা কোন ধরনের মূলনীতিতে যাব, যেটা আমি একটু আগে বললাম যে আমরা ঘোষণাপত্র থেকে সরে এসে সংবিধান করেছি। সেই জাতির যে মূল বিষয়গুলো, এগুলোতে কিন্তু একমত আমরা হতে পারিনি। আরেকটি জিনিস দেখেন, আপনি যখন জাতীয় ঐক্যের কথা বলবেন, সেটি কিন্তু জাতীয় ঐক্য এবং রাজনৈতিক ঐক্য কিন্তু ভিন্ন জিনিস। আমরা এই জিনিসটা একটু বোঝা দরকার যে পলিটিক্যাল সায়েন্সে যে জাতীয় ঐক্য এবং রাজনৈতিক ঐক্য কি। জাতীয় ঐক্যের জায়গাটা একেবারে সবাই একমত হতে পারে এরকম একটি জিনিস, যার কয়েকদিন আগে একটা উদাহরণ আমরা দেখেছি যে এই যে আন্দোলনে সবাই একমত হয়েছিল একটা শাসক গোষ্ঠী যাদের বিরুদ্ধে হয়েছিল যে আমাদের স্বাধীনতা লাগবে। আবার আরেকটা রিসেন্টলি আরেকটা ঘটনা যেটা দেখলাম, যেটা ভাইও একটু আগে বললো, যে জাতির প্রশ্নে যখন আমরা দেখলাম যে ইন্ডিয়ান প্রোপাগান্ডা মেশিন সিরিয়াসলি এই গভর্নমেন্টকে অ্যাটাক করছে, আমাদের পতাকা পড়ানো হচ্ছে,
আগরতলায় হামলা হচ্ছে, তখনও কিন্তু একই ফ্রেমে আবার সব রাজনৈতিক দল বন্দী হচ্ছে। এটা জাতীয় ঐক্য। কিন্তু রাজনৈতিক ঐক্য কিন্তু ভিন্ন জিনিস। প্রত্যেকটি রাজনৈতিক দলের নিজস্ব আইডিওলজি থাকে, তাদের মূল বক্তব্য থাকে, তাদের আবেদন নিবেদন থাকে, সেই জায়গাটাতে কিন্তু ঐক্য হবে না। কিন্তু আমরা যেন গুলিয়ে না ফেলি যে জাতীয় ঐক্য এবং রাজনৈতিক ঐক্য দুটি ভিন্ন জিনিস। এখন জাতীয় ঐক্যের যে জায়গাটি, কেন আমরা এই সুযোগটা হাতছাড়া করব না, যেটা আপনি বললেন যে কিভাবে আমরা নিশ্চিত করতে পারি, সেই জায়গাটাতে কিন্তু এবারের আন্দোলনটা যে বৈষম্যের বিরুদ্ধে একটা ডাক দিয়েছিল। দেখুন, আমরা গত কয়েকদিন, যদি আপনি গত 3-4 দিন থেকে একটা বোধহয় আলোচনা যে আমাদের দেশে কোটিপতির সংখ্যা বাড়ছে, যে 1 লাখের অধিক অ্যাকাউন্ট, যারা আমাদের টোটাল অ্যাকাউন্টের 42%। আলোচনা হয়েছে। আবার বলা হচ্ছে যে একেবারে 85% যে সম্পদ সেটা মাত্র 10 ভাগের হাতে। এটা কিভাবে গেল? সেটা তো মূল সমস্যাটা। ওইখানেই তো ঐক্যটা দরকার, যে সম্পদের সুষম বন্টন। দেখেন, আমি উত্তরবঙ্গের ছেলে বা রংপুরের ছেলে, আপনাকে 2-3টা ছোট্ট উদাহরণ দিই যে আপনি ঐক্যটা করবেন কি হবে। আপনি যদি এবারে 2022 সালের খানা জরিপ দেখেন, সেখানে কুড়িগ্রামের দারিদ্র্যের হার 70.8, আর যদি আপনি নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ দেখেন যথাক্রমে সেটা 2.6 বা 3.1%। আবার যদি দেখেন যে অর্থনৈতিক সমীক্ষা 24-এ, সেখানে রংপুরের দারিদ্র্যের হার হচ্ছে 18%, আর সারা দেশের হচ্ছে 18%, রংপুরে হচ্ছে 24%। আবার দেখবেন যে 10টি যে দারিদ্রতম জেলা আমাদের সারা দেশের, এর মধ্যে 5টি রংপুরে। তাহলে একটা অঞ্চলকে কিন্তু আপনি আবার আলাদা করে দিচ্ছেন। তাহলে ঐক্যের জায়গায় আপনি ডাক দিচ্ছেন, কিন্তু ঐক্যের জায়গায় সমতা বিধান করছেন না। এরপরে পাহাড়ি বাঙালির ইস্যু আমাদের আছে। এরপরে ধর্ম কেন্দ্রিক রাজনৈতিক দল এবং তার সঙ্গে রাজনীতি হবে না ধর্মভিত্তিক রাজনীতি কি হবে, সেটা স্বরূপ আমরা নির্ধারণ করতে পারিনি। কিন্তু এই সব জায়গাতে জাতীয় ঐক্যের জিনিসটা কঠিন। কিন্তু 3টি জায়গায় জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা সহজ। প্রথমে হচ্ছে একটি বৈষম্যহীন সমাজ নির্মাণ। আমাদের রাষ্ট্রের চরিত্র কি হবে? দেখুন, আরেকটা জিনিস আমি বলি, যে আমরা এখন বলছি যে সংবিধানের আমূল পরিবর্তন, একটা জিনিস মাথায় রাখা দরকার। এখানে কিন্তু আমাদের একটি দেশের যে প্রেক্ষাপট পাল্টিয়েছে, কিন্তু কাঠামোগত কিন্তু তেমন কোনো পরিবর্তন হয়নি। এখানে কোনো বিপ্লবও সাধিত হয়নি, সামাজিক বিপ্লব বা চীনের ধরনের সাংস্কৃতিক বিপ্লব, কোনো ধরনের বিপ্লব সাধিত হয়নি। তার মানে স্ট্রাকচারটা মোটামুটি ঠিক আছে। তার মানে এখান থেকে কিন্তু জাতীয় ঐক্য সম্ভব, যে আমাদের মূল জায়গাগুলো যদি ঠিক করি, যে আমাদের সংবিধান পরিবর্তনের বিষয়ে আপনার মতামত কি? না, আমি একেবারে পুরোপুরি সংবিধান পাল্টে ফেলার পক্ষে না, সেটা অনেক বড় কর্মযজ্ঞ। ভাই যেটা বলছিলেন, হ্যাঁ, আমরা মূল জিনিসগুলো ঠিক করতে পারি 15 পাতায়, কিন্তু এটা অনেক বড় কনসেনসাসের বিষয় এবং একটা বড় প্রক্রিয়া। আমার মনে হয় যে জায়গাগুলোতে পরিবর্তন করা দরকার, কোনটা যেটা স্বৈরাচার আমাদের সৃষ্টি করছে, যেটা আমাদেরকে ভোটের ব্যবস্থা বাধা সৃষ্টি করছে, যেটা আমার প্রশাসনকে দলীয়করণের সুযোগ তৈরি করছে, প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, সেই জায়গায় স্থানীয় সরকার, যে স্থানীয় সরকারগুলোকে শক্তিশালী করা, সেখানে কিন্তু জাতীয় ঐক্য হতেই পারে। ওইটাই বলছি যে সংবিধানের ওই জায়গাগুলোতে চিহ্নিত করে জাতীয় ঐক্য সম্ভব। এটা সেটা অবশ্যই মানুষ কিন্তু এটা চায়, এবং সেটা অবশ্যই সংবিধানে সন্নিবেশ করতে হবে। যদি সন্নিবেশিত না হয়, তাহলে কিন্তু জাতীয় ঐক্য কোনোভাবেই সম্ভব হবে না। জি স্যার, অনেক ধন্যবাদ। আপনি চমৎকারভাবে বললেন জাতীয় ঐক্যের জায়গাটি। আমরা কর্নেল অবসরপ্রাপ্ত আশরাফ উদ্দিন আপনার কাছে একটু জানতে চাইব, এই জাতীয় ঐক্য এবং আমরা যে বিজয়ের আজকের দিনে আমরা যে বিজয়ের তাৎপর্য নিয়ে আসলে কথা বলছি, আমাদের বিজয়ের গর্বকে যদি আমরা ধরে রাখতে চাই, এটা একটা জাতীয় ঐক্যের জায়গাটা আমরা আসলে আগামী দিনে কীভাবে নিশ্চিত করতে পারি, বা সেই জায়গাটার প্রয়োজনীয়তা নিয়ে যদি একটু বলতেন। দেখেন, আমি একটা নর্মাল একটা হিসাবের মধ্যে যাই, সেটা হচ্ছে সমাজে সাধারণত খারাপ লোক থাকে খুব কম। জি, আমাদের বাংলাদেশি সমাজেও মানুষ কিন্তু কম। এই যে স্বৈরাচার যে পালিয়ে গেছে, আসলে স্বৈরাচারের সহযোগীও খুব কম। তো টোটাল জনসংখ্যার বিচারে খুবই সামান্য। সো কিন্তু মুশকিল হলো কি, বাকিরা নির্লিপ্ত থাকে, যুদ্ধংদেহী থাকে না, আর ওরা প্রচণ্ড ক্ষমতারকে ক্ষমতার কেন্দ্রে থাকেন। রাইট। তো যে দুই জিনিসটা সব কিছুকে নষ্ট করে, পার্টিকুলারলি গণতন্ত্রকে নষ্ট করে, সেটা হলো ক্ষমতার লোভ। ক্ষমতার লোভ মানে অ্যাকচুয়ালি অত্যন্ত জননন্দিত নেতা শেখ মুজিবুর রহমান ক্ষমতার লোভের জন্য উনি ওয়ান পার্টি সিস্টেম আনলেন এবং একেবারে মানুষের মানে ঘৃণার ডাস্টবিনে চলে গেলেন। তারপর মানে আপনাকে কি বলবো, 75 সালে যেদিন ওনাকে হত্যা করা হলো ওনার সপরিবারে, আমি তখন চট্টগ্রামে, আমরা তখন ইউনিভার্সিটি ছাত্র। আমি অবাক হয়ে গেলাম। সকালবেলা রেডিওর আমার ফ্রেন্ড বললো যে আশাবে কি বলছে এগুলো। তারপর শুনলাম মেজর ডালিম বলছি তাকে শেখ মুজিবকে হত্যা করা হয়েছে ইত্যাদি ইত্যাদি। আর নাস্তা না করেই বাইরে হয়ে গেলাম। আমার ফ্রেন্ডের বাসায় ছিলাম আমি, পাথারঘাটাতে।
সেখান থেকে বাইরে হয়ে গেলাম, হাঁটতে হাঁটতে চকবাজার পর্যন্ত গেলাম, রাস্তায় একটা গাড়ি নাই, রিক্সা নাই, কোনো কিছু নেই। ঈদের দিন যেমন কোনো গাড়ি ঘোড়া চলে না, ঈদের দিন একদম একদম ওই রকম, এবং সবার চেহারার মধ্যে একটা ফুর্তি ফুর্তি ভাব, একটা হাসি হাসি ভাব, মানে আপনি অবাক হয়ে যাবেন। আমি চকবাজার কি শুধু আপনাদের ওই এলাকার মানুষের নাকি গোটা দেশের একটা সামগ্রিক? মানে টুঙ্গিপাড়াতেই তো জানাজা পড়ার জন্য লোক পাওয়া যায়নি, টুঙ্গিপাড়াতেই তো জানাজা পড়ার জন্য লোক পাওয়া যায়নি। ভাব ব্যাপারটার এটা হলো ঘৃণার বিস্ফোরণ। ব্যাপারটা হচ্ছে যেমন শেখ হাসিনা তিনি যাওয়ার পর যে ঘৃণার বিস্ফোরণ, যেটা শেখ হাসিনা প্রথমবার যখন আসে তখন সবাই মনে করেছিল আচ্ছা ঠিক আছে, ভুল প্রান্তে যায় হয়েছে, বঙ্গবন্ধুর কন্যা, দেখা যাক কিছু করবেন। কিন্তু উনি এসে যা করলেন সেটা হলো ক্ষমতার অপব্যবহার, লুটপাট, যার জন্য এবং আমৃত্যু ক্ষমতায় থেকে যাওয়ার না এটা প্রথমবার ইলেকশন করলেন তো, তারপরবার বিএনপির কাছে হেরে গেল, এটা উনি মেনে নিতে পারেন নাই, রাইট? তারপরে উনি ক্ষমতায় আসার জন্য অন্য চোরাগলি করলেন। 1 নম্বর ভারতের কাঁধে সওয়ার, 2 নম্বর আর্মির নিয়ে এইভাবে যখন আসলেন, তারপর ওনার হাতে যেই 3টা ইলেকশন হলো, একটাও কোনো ইলেকশন হয়নি। ইলেকশন এই গণতন্ত্রের মানে বাংলাদেশ যুদ্ধ করেছে তো এই গণতন্ত্রের জন্য, ভোট দেওয়ার জন্য। এই ভোটেই যদি দিতে না পারলাম, যার ফলে বাঙালি খুব বেশি উৎপাত করে না, ওই পাঠানদের মধ্যে ধুমধাম করে গুলি টুই ছুঁড়ে করে না, কিন্তু ওর ভিতরে বিস্ফোরণ হয়ে যাচ্ছে। এই বিস্ফোরণটা প্রকাশ পেল কখন? আপনি দেখেন, এইরকম জনপ্রিয় একজন নেত্রী, এরকম ক্ষমতাসীন, কিন্তু তার পতনের পর কীরকমভাবে মানুষ আনন্দ করেছে, আপনি কথাটা বুঝেন? কিভাবে 75-এর কথা বলছিলেন যে বঙ্গবন্ধু মারা যাওয়ার পর 75টা তো আরও ভয়াবহ ছিল, এই জন্য আমাদের তো অনেকেই ভুলে গেছে এবং এগুলো মুছে দেওয়া হয়েছে। 74 সালে ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল, লক্ষ লক্ষ লোক মারা গিয়েছিল। কেন? খাদ্যের অভাব ছিল না, খাদ্যের অভাব ছিল না, কি ছিল? লুটপাট, কোটারি। আওয়ামী লীগের নেতারা যত বাইরে থেকে রিলিফ আসছে সবগুলোকে গুদামজাত করেছে, চুরি করেছে, ভারতে পাচার করেছে। অথচ বঙ্গবন্ধুর বক্তব্য শুনলে কেউ কি মনে করতে পারবে যে বঙ্গবন্ধুর সময়ে এটা হয়েছে? এটা আপনি একটা বই আছে যদি করেন, এই বইটা কিন্তু আসলে কোনো গবেষণামূলক বই না, বইটা হচ্ছে 72 থেকে 75, হ্যাঁ, এই নওরোজ কিতাবিস্তান করেছিল, পাবলিশ করেছিল মুনির উদ্দিন সাহেবের সম্পাদনায়। এত বড় একটা বই, এটার মধ্যে 72 থেকে 75 পর্যন্ত দেশি এবং বিদেশি বিভিন্ন পত্রিকার কাটিংগুলো আছে, শুধু ইনফরমেশানগুলো। এটা যদি আপনি পড়েন, আপনি বুঝবেন যে কী পরিমাণ ডাকাতি চলেছে, কিভাবে মানুষকে গুম করা হয়েছে, কিভাবে হত্যা করা হয়েছে, কিভাবে লুটপাট করা হয়েছে, এবং কীভাবে কথা বলতে দেওয়া হয়নি। এই যে আপনি বলছেন ঐক্যের কথা, আমি কথা একটু তাড়াতাড়ি করে দিই। ঐক্যের কথা যে বলছেন, ঐক্য কিসের? আপনার সাথে আমার যদি ঐক্য হয়ে যায় তাহলে তো আমি আর আপনি একই পার্টি হয়ে যাব। আসলে ঐক্য বলে তো কোনো জিনিস নাই, যেটা আছে সেটা হচ্ছে টু এগ্রি টু ডিসএগ্রি, দ্যাট ইজ হোয়াট ইজ দ্য রুল। টু এগ্রি টু একমত হতে পারা, টলারেট করা, স্পেস দেওয়া, এই জিনিসটা শেখ মুজিব দেন নাই। উনি মানবেন্দ্র নারায়ণ লারমাকে ডেকে বলেছিলেন, এবারে শেখ হাসিনাও দেয়নি, গত স্পেসটা দিলেই এই জায়গাটা যেত না। এমএন লারমা, সেই নির্বাচিত জনপ্রতিনিধি, তাকে ডেকে বলেছিল তোরা বাঙালি হয়ে যা। এটা কোনো কথা হলো? সে পাহাড়ি থাকবে কিন্তু আমার দেশের একজন নাগরিক থাকবে, এই কথা যদি তাকে বলা হয় তার বুকটা ছাত্রিয়ে ফুলে যাবে। আর আপনি তাকে যদি বলেন তুই বাঙালি হয়ে যা, সে বলবে যে কি রে, আমার কালচার মালচার ভুলে যাব, আমার সমস্ত কিছু ত্যাগ করা। এই ধরনের ঐক্য তো ঐক্য নয়। এখন যে কথাটা আসছিল যে অ্যাকচুয়ালি পলিটিক্যাল ইউনিটি অ্যান্ড আরেকটা কি বললেন, ন্যাশনাল ইউনিটি। বেসিক্যালি ইউনিটি হচ্ছে দেশের বিপক্ষে যারা শত্রু, দেশের যারা শত্রু, দেশের স্বার্থের বিপক্ষে যারা কাজ করে, আমি আবার সৈনিক হিসাবে কথা বলছি, তাদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য এক হুইসেলে সবাই দাঁড়িয়ে যাব, এটাই হচ্ছে রেজিমেন্টেড একটা নেশন। এবং এটা বাঙালিদের পক্ষে সম্ভব কি জন্য? বাংলাদেশ এমন একটা অদ্ভুত দেশ, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সবাই একই ভাষায় কথা বলে, একই কালচার, বিরল ঘটনা, একই কালচার। সুতরাং আমরা সবাই বুঝি। এখানে এরকম না যে 18টা 19টা ভাষা নিয়ে আমরা চলছি, আমাদের কালচারাল ডিফারেন্সেস নো। সো রক সলিড ইউনিটি এই জাতির পক্ষে সম্ভব। অনলি থিং, আমাদেরকে স্পেস দিতে হবে। আপনি একটা জিনিসের আমাকে ডিসএগ্রি করার জন্য আমাকে করতে হবে। কিসের জন্য? যখন উই আর উইদিন আওয়ার ওন প্যারামিটার। এখন একটা কথা বলি, যে কথাটা হচ্ছিল যে লাশের রাজনীতি,
এই যে আসাদকে দিয়ে শুরু হয়েছে, জি। নূর হোসেন, আমি বলবো অ্যাকচুয়ালি আসাদের এবং নূর হোসেনের লাশ নিয়ে রাজনীতি করা হয়েছে, কিন্তু 24-এর মাহাত্ম্য হচ্ছে, 24-এর একটা উচ্চকণ্ঠ একটা গুণ হচ্ছে আবু সাঈদের একটা লাশের রাজনীতির মধ্যে পড়েনি। এটা ছিল একেবারেই বীরত্ব, একেবারেই আত্মত্যাগ, এবং সব মানুষ সেটাকে আমি অন্যদের কথা বলতে পারি না, আমি এখনো যদি ওই ভিডিওটা দেখি মানে কান্নায় আমার দম বন্ধ হয়ে আসে। নিশ্চয়ই আমরা 24-এর বাস্তবতায় বিজয় দিবস নিয়ে আরও কথা বলবো, আমাদের আরেকটা বিরতি নেবার সময় হয়েছে। দর্শক, আমরা RICL জনতন্ত্র গণতন্ত্রের আরেকটা বিরতি নেব, আমরা ছোট্ট একটা বিরতি থেকে ফিরছি, আশা করি সাথে থাকবেন। দর্শক, আরও একবার স্বাগত। RICL জনতন্ত্র গণতন্ত্রে কথা বলছি 24-এর বাস্তবতায় বিজয় দিবস নিয়ে। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন স্টুডিওতে, আমরা একেবারে শেষ মুহূর্তে রয়েছে। স্যার, এত বিশদ একটি বিষয় নিয়ে আসলে আলোচনা করছি আজকের এই বিজয়ের দিন, গৌরবের দিন, আসলে ইতিহাসের এত তাৎপর্যপূর্ণ দিন, যেটা নিয়ে আসলে আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা এটাকে এক ফ্রেমে বাঁধা, শেষ করা কঠিন, তারপরেও আমরা শেষ করতে হবে। ডক্টর আব্দুল আল মামুন, আপনাকে দিয়ে শেষ করতে চাই। আমরা মোটা দাগে 24-এর বাস্তবতায় এসে যদি বিজয় দিবসকে ফিরে তাকাই, শেষ পর্যন্ত আমরা যে বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্ক্ষা করছি, সেই আকাঙ্ক্ষায় আমাদেরকে ফিরে যেতে হবে। এখন নির্বাচনের কথা ডক্টর ইউনূস বলেছেন, সেটি নিয়েও আপনার কাছে একটু জানতে চাইবো, আমাদের আসলে কোন পথে হাঁটা উচিত, কিভাবে হাঁটা উচিত, ছোট্ট করে যদি বলেন। দেখুন, 71 এবং 24-এর একটা বড় জায়গায় মিল হচ্ছে নির্বাচন। 70-এর নির্বাচন নিয়ে শুরু হলো, মুক্তিযুদ্ধে সেটা শেষ হয়েছে। 15 বছর থেকে আমরা নির্বাচনের সংস্কৃতি মোটামুটি অনুপস্থিত, পুরো প্রতিষ্ঠান বা রাষ্ট্র নির্বাচনের চরিত্র হারিয়েছে। আজকে আমি মনে করি যে আমরা যে পথ নকশার কথা বলছিলাম, সেটি একটা পথ নকশার ধারণা পাওয়া গেল যে 25 সালের শেষে বা 26-এর মাঝামাঝি সময় গুরুত্বপূর্ণ যে কথাটি, যে কি পরিমাণ সংস্কার আমরা চাই তার উপর নির্ভর করবে যে ইলেকশনের ডেটটা কি হবে। আমি ব্যক্তিগতভাবে দেখতে চাই যে 2026-এর শেষে নির্বাচন, কিন্তু সেখানে যে এবং সেখানে একটি ভালো জিনিস যেটি কয়েকদিন থেকে আমি ব্যক্তিগতভাবে বলছিলাম, যে এই যে কমিশনগুলো রিপোর্ট দিচ্ছে, সেটা কিভাবে, ফ্রেমওয়ার্কটা কিভাবে আলোচনা, আজকে সেই বিষয়টি বলা হয়েছে যে জাতীয় ঐক্যমত কমিশন একটা হবে, যেটা প্রধান উপদেষ্টার নেতৃত্বে। এটি কিন্তু একটা অন্যান্য ব্যক্তিরা রিপ্রেজেন্ট করেছে, এটি খুবই ইনোভেটিভ একটা আইডিয়া, অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু এটা প্রধান উপদেষ্টার নেতৃত্বে যখন হবে, এটা কিন্তু একটা সাংগঠনিক বা রাষ্ট্রীয় কাঠামো বা আইনগত কাঠামো তৈরি হয়ে যাবে। সেখানে ওই যে জিনিসগুলো অন্যান্য দলগুলোর সঙ্গে যে দ্বিমত, সেগুলোকে যতটা কমিয়ে আনা যাবে, পার্টিকুলারলি সংখ্যানুপাতিক নির্বাচন হবে কিনা, তত্ত্বাবধায়ক সরকারেতে সবাই একমত আমরা, কিন্তু এই জিনিসগুলোতে আমরা একটা ভোটের পরিবেশ নিশ্চিত করতে পারি, তাহলে আমার মনে হয় যে 70-এ যে ঘটনাটা ঘটলো, 24-এ যে জন্য এত বড় আন্দোলন দানা বাঁধলো, এক দফায় গেল, সেটি তখন আমরা আশা করি একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে পারবো, বাংলাদেশ দেখতে পারবো, এবং সর্বোপরি বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চাই। নিশ্চয়ই স্যার, আমরা কর্নেল অবসরপ্রাপ্ত আশরাফ আল দিন আপনার শেষ মন্তব্য নিতে চাই, আমাদের একেবারে শেষ সময়, যে বৈষম্যহীন বাংলাদেশের কথা আসলে আমরা আজকের দিনে বলছি। একটাই কথা, সেটা হচ্ছে যে আমাদেরকে ক্ষমতার লোভ ছাড়তে হবে। যারা ক্ষমতায় যাবে তারা যদি ফেল করে, সারা পৃথিবীতেই তো রাজনীতি মানে ক্ষমতা, কিন্তু এই যে যারা ক্ষমতায় থাকে তাদেরকে হার্নেস করার জন্য, তাদেরকে লাগাম টানার জন্য সংবিধান, তাদেরকে লাগাম টানার জন্য এক হাতে এত বেশি ক্ষমতা কনসেন্ট্রেট না করা, ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করা। সুতরাং আমাদেরকে এই জিনিসগুলো, যে বারবার যে বলা হচ্ছে যে আবার যেন ফেসিস্টরা আসতে না পারে, তো কেমনে আসবে না, ব্যাপারটা হচ্ছে অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। তো এই কথাটা যেন না হয়, এই জিনিসটা যেন না হয়। আমাদের 72-এর সংবিধানকে কেন আমরা খারাপ বলছি এই জন্য, এটাকে কাটাছেড়া করে এমন বানানো হয়েছে যে ওই প্রধানমন্ত্রী হচ্ছে সব কিছুর গোড়া, তার মানে নির্দেশেই সব কিছু হবে, গুম থেকে শুরু করে সব কিছুই ওনার নির্দেশে হতে হয়। তো এটা তো একটা রাষ্ট্রে হতে পারে না। তো আমাদের ভবিষ্যতে আমাদের যদি এরকম হয় যে নির্বাচনটা যদি হয়, মানুষ যদি পছন্দ করতে পারে, রাজনীতিবিদরা যদি রাজনীতিবিদদের ভুল ভ্রান্তি হবেই, যখন এটাই হলো গণতন্ত্র, যে একটা রাজনৈতিক দল কিছু ভুল করবে, অন্য রাজনৈতিক দল তখন প্রচার প্রপাগান্ডা চালাবে, পরের ইলেকশনে ওরা যাবে, আবার এরা ভুল করবে, পরের ইলেকশনে আরেক পার্টি যাবে। সো এটাই হলো রাজনৈতিক দল। শেখ মুজিব ফেল করার পরেও উনি ক্ষমতা থেকে সরে দাঁড়ান নাই, যদি দাঁড়াতেন বাংলাদেশ টিকে যেত, উনিও অবিস্মরণীয় হয়ে থাকতেন। শেখ হাসিনা নিজে ফেল করার পরেও ক্ষমতা আঁকড়ে ধরতে চেয়েছিলেন, জনগণকে হত্যা করে হলেও। এই যে হত্যার নেশা, এই জিনিসটা আমাদের স্বাধীনতার অসীম ঘৃণা নিয়ে তাকে আসলে যেতে হয়েছে, এবং মানুষ, এই দেশের মানুষ তারপরেও আশা নিয়ে বেঁচে আছে। তবে একটা আশার কথা, সেটা হলো এই দেশের আপামর জনতা, ছাত্র জনতা সবাই সচেতন হয়ে গেছে। এখন ঘরের শত্রু বলেন, বাইরের শত্রু বলেন, কাউকে
ছাড় দেওয়ার মতো মানসিকতা আর কারো নেই। নিশ্চয়ই আমরা সেই পরিবর্তনটাই চাই। স্যার, অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের দুজনকে আজকের এই আলোচনায় সময় দেওয়ার জন্য। দর্শক, আমরাও Thank you. এক কথাই শেষ করতে চাই, বৈষম্যহীন যে বাংলাদেশের আকাঙ্ক্ষা সেটি পূরণ হোক, আমাদের এই হোক বিজয়ের চেতনা। সেই প্রত্যাশা আজকের গণতন্ত্র শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।